আমি আছি। মালায় গেথে যে ফুলগুলি দিয়েছিলে, দিনের শেষে আমি আছি তোমার সভা। আরে খান না, আপনি আসি তো, আপনি কাজটা আমি যা কাজ করবে তাকে খাবার না দিলে চলবে না। গাড়ি ফুয়েল না দিলে কেমন হবে? আমি আছি তোমার সনে। ওইখান থেকে ওদের একটা সই করে আনা আছে। আমার এক সেম দিন করছে ওর চেষ্টা কাউন্টিতে পাই। তখন আমি বললাম দেখ আমি তো রং জায়গায় আইসি, আমাকে যদি আবার পে করতে হবে। তখন বল না কিছু বুঝতে আমি যদি সাইন করে দিই তাহলে পে করা লাগবে। এই দিকটা নিয়ে ছবি এদিকে না না আমি দিদি একজন দাঁড়াই ভিডিও করলে হবে না। সবার সবার হয়ে যাবে, সবার হয়ে যাবে। এইবারও হয়েছে দিদি। আমি দিয়ে দেবো, আপনারা নাবেন নাকি? আমি নাড়াবো, আমি দিয়ে দিচ্ছি। আমি না আপনি দিয়ে ছবি দেখলে পরে ছবি ক্যামেরাটা খোলা হয়ে গেছে। না না এটা নাই যাবে না রে, খুব সুন্দর আসছে কিন্তু তুমি ইয়ে করবে, বেশ মিষ্টি, আমরা এডিট করব। চলো ও এই সেলফি মাঝে মাঝে সেলফিও মারতে হয়, ওই ঠিক আছে। একবার আমরা দিয়ে গেছি, খুব সুন্দর। আমার ঠিক এরকম একটা আছে অফ হোয়াইটের মধ্যে, আমার এরকম একটা সুখে দুঃখে এসে বেড়ায় কেবল মুখে। তোমার দ্বারে কেন আসে ভুলে যে যায় বাসো
কথার কিছু না ফরমালিন ঢুকাই না ফরমালিন দরকার নাকি মামা আইছে হ্যাঁ ওর মামা আসছে তো। শাস্তি দিলেন আবার, তাই? এরা দরকার? এই যে, সব সমিতি আমার শাস্তি দিল। সব সময় কি লেটে তিনটা সমিতি মিলে আমার শাস্তি সময় কি লেটে আসলে চলে ব্যবস্থা আপনাদের সবাই শাস্তি কিন্তু কারা জানেন? ব্যক্তিগত ব্যক্তিরা সবসময় তাই তার ব্যক্তিগত এই রিওয়ার্ড দরকার থাক, থাক, কোনো সমস্যা নেই। আমরাও খাবো, আমরাও খাবো। না ওই যে নিয়ে নেন তাহলে। আমি সারা দেব না না আমারে শ্বশুর দিল না। কোনটা? ও আচ্ছা, আচ্ছা। বলতেছি যে আমি নিচে কিছু থাকতে পারবো না। সেটাই তো কম করবেন না। গরম লাগে তো। হ্যাঁ, এখন কেন? এটা তো আগে বলছে আমার এটা আরে বলছে আমি যেটা কিনে দিব লং ড্রেস মানে লং ড্রেস আমার পছন্দেরটা আমি বলতে ওইটা কেন যদি কি নতুন নতুন সেল কিনে এই লেভেলের দুইটা প্রত্যেকটা যে লাইটের যে মহাদেবদা কি অবস্থা? আমাদের দা খাবার খাওয়া না প্রত্যেকটা ও ইয়েস দি ফার্স্ট ডে গিফট আসছে গুড ভালো আছে মহাদেবদা? আমি এই লেভেলের ডিটেল থেকে আমার মাথা খারাপ দাদা আমাদের ঘরে ছবি তুলে ভিডিও তো হয় ছবি তুলে স্বাগতম জানাচ্ছি উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে তারিখ হচ্ছে 12ই জুলাই। আপনারা দেখছেন 12ই জুলাই 2026। আজকের এই সকালে আপনারা অনেকেই দেরি করেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। সুমনের জন্য চারে হাত পায়ে তালি দিচ্ছি আমরা। গুড। ও সুমন আসছে? না সুমন আসছে এখানে। সুমন তাড়াতাড়ি আসছে, 3 ঘন্টা আগে এসছে। কারণ হচ্ছে আমাদের এখনো 6টা বাজেনি, সন্ধ্যা 6টা এখনো হয়নি। না সুমন মেক করতে পেরেছেন, অনেক ধন্যবাদ। আমাদের কয়েকটি বিষয় না বললেই নয়, আমাদের অনেক বিখ্যাত ব্যক্তি আমাদের সঙ্গে আছেন, আপনারা জানেন। প্রথমে বলি আমাদের নিরাদি আছেন, আমরা হাততালি দেই। কিন্তু যেটা না বললেই নয়, এটা কিন্তু শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। সেটি হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি আমরা ডেডিকেট করছি আমাদের এই অনুষ্ঠানে একজন বিদেশি অতিথি উপস্থিত আছেন। জানেন কি? উনি এসছেন সুদূর লন্ডন থেকে। আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা তাকে ডেডিকেট করছি। তার নাম হচ্ছে মিতালি ধর। একটু হাততালি দিন। মিতালিকে ধরেন। কোথায়
আচ্ছা, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, লেখক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার আমার বলা উচিত, সাধনা আহমেদ। আমরা তাকে স্বাগত জানাই, একটু করতালি দেবেন। তার সঙ্গে আছে তার একমাত্র সন্তান সাদাত কায়ুম। সাদাত কায়ুম, আমরা হাততালি দিই। গুড গুড। আমাদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন অভিনেতা, নির্দেশক, আমাদের কাছের মানুষ মাসুদ, সুমন, সপরিবার। আমরা আগে একটি হাততালি দেব। যখন সপরিবারে বলি, আমাদের সঙ্গে আছেন মোমো মাসুদ, খুব ভালো অভিনয় করেন। হাততালি দেবেন, হাততালি দিতে অসুবিধা কি? ও নাই, এখানে নাই। ও আচ্ছা আচ্ছা, সঙ্গে মেয়ে আছে সুমু, তার উদ্দেশ্যে হাততালি হবে। আর এদিকে আছে আমাদের সীমা বৌদি, সারা জীবনেই আমাদের সঙ্গে আছেন, হাততালি দেবেন। সবসময় আগে আছে। আচ্ছা, আমি ওই ক্যামেরা নিয়ে যিনি আছেন, আমি বারবার বলেছি যে তার জন্য আমার পক্ষে উদীচি করা সম্ভব হয়েছে, আর সবাইকে নিয়ে উনি হচ্ছেন তুষার রায়। আমরা হাততালি দেব। উনি উদীচির জন্য কি করেন না সেটা আমি জানি না, সবই করেন। অনেক ধন্যবাদ। সঙ্গে আসে আমাদের দীপ্ত রায়, সে খুব ভালো তবলা বাজাবে আজকে আমাদের সঙ্গে। উদীচিতে খুব ছোট সময় এসেছিল, আপনারা জানেন সবাই। এখন চাকরি করছে সে। আর উদীচিতে আমাদের ওস্তাদ তপন মোদকের কাছে তবলা শিখে দীর্ঘ বছর। সে এই প্যান্ডেমিকের আগে গ্রাজুয়েশন করেছে। আমরা বড় একটি অনুষ্ঠান সেখানে আমরা করেছিলাম। তার গ্রাজুয়েশন উপলক্ষে আমাদের তুষারদা এবং সীমা বৌদি বিশাল আয়োজন করেছিলেন উদীচি চত্বরে। আমাদের সঙ্গে আছেন, একে আছেন, আমরা সবাই উদীচির এখানে। এর বাইরে আমাদের সহযোগী সংগঠন কৃষ্টির পক্ষ থেকে এসছেন শীতেশ ধর, আমরা একটা হাততালি দেব। নাটক করছেন এবং আগামী 14, 15 এবং 16 আগস্ট সবাই আসবেন। নাট্যোৎসব, দ্বিতীয় নাট্যোৎসব কৃষ্টির, আমি পুরোপুরি জড়িত আছি। ওখানে গান করব, ওখানে অভিনয়ও করব। আসবেন প্লিজ, 14, 15, 16, ঠিক আছে? সবাই আসবেন। এটি হবে জামাইকা এভিনিউতে। আপনারা যারা এসেছিলেন গত বছর তারা দেখেছেন যেখানে বইমেলা হয়, তার পাশের যে ছোট একটি নাটকের জন্য ওখানে একটি অডিটোরিয়াম আছে, সেখানে হবে জিক্যাল। আপনারা আসবেন সবাই এবং সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে বলবেন আমাদের কথা, কৃষ্টির কথা বলবেন, নাট্যোৎসবের কথা বলবেন। আচ্ছা, আমাদের এক অতিথি আছেন আমাদের সামনে, উনি দাঁড়িয়ে আছেন। পুরো নামটি ভুল বলতে চাই না, দিদি বলে দেন। লুৎফা সাহানা, আপনাকে এই আনন্দমেলায় স্বাগতম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আমাদের আরেকটি ফ্যামিলি ওখানে দেখা যাচ্ছে ওদিকে, আমি নামটি, সমীর তোমার নামটা বলতে হবে। হ্যাঁ, গুরুদাস হালদার এবং সপরিবারে গুরুদাস হালদারের সহধর্মিনীর নাম বলা উচিত, সেতু মণ্ডল। আচ্ছা, গুড। আপনাদেরকে স্বাগতম। এবং সঙ্গে ফুচকা পরিবেশন করছেন। আমি এখনো সুস্থ হতে পারিনি, ফুচকা না খেলে সুস্থ হব না, ঠিক আছে? আর আপনার নামটি বলবেন? রত্না মণ্ডল। আপনাকে একই পরিবারে আপনারা বোঝা যাচ্ছে, আপনাকে স্বাগতম এই আনন্দ মেলায়। আর এদিকে আছেন আমাদের অনিতা বৌদি আছেন। অনিতা বৌদির উপলক্ষে একটি আমরা করতালি দেই। উনি হচ্ছেন আমাদের মহাদেব দা, যিনি খুব খাটাখাটি করেন। ওনারা একই ছাদের নিচে থাকেন। এই মহাদেব দা ওদিকে আছেন, একটা করতালি দিই। হ্যাঁ, উনি ভগবান শিব মহাদেবদার সঙ্গে থাকেন। উনি ভগবান শিব মহাদেবদার মালিক, প্রোপাইটার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। আর সবার কথা বলছি, আমাদের বেবির কথা বলি। বেবি, এই যে বেবি আছে আমার একেবারে আপন ছোট বোনের চেয়েও কাছের বেবি। আর সমীর,
তারা অবশ্যই দীর্ঘ বছর উদিচির সঙ্গে আছে। এই দম্পতি প্রচণ্ডভাবে খাটে। আর আপনারা দেখেছেন সমীরের কথা, সমীর মণ্ডল আসার সঙ্গে সঙ্গে সে শুরু করেছে এই কাজ, এখন পর্যন্ত অন্য কোনো কাজ করেনি। একটু করতলে এদের উপলক্ষে একটি করতলে দেয়। এটার জন্যই পিকনিক মনে হ্যাঁ, হচ্ছে। সেটাই। আচ্ছা, সমীরের সঙ্গে অনির্বাণ, রাইট? উনি আমাদের তুষারদার ছোট ভাই অনির্বাণ রয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আবারও বলি, খুব খাটাখাটি করছেন আমাদের তুষারদার মতোই, অনেক ধন্যবাদ। এ কারণে আমরা এই আজকের আনন্দমেলায় আনন্দ পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। কার কথা বাকি আছে? মুক্তাবতী দীর্ঘ বছর উদিচির সঙ্গে আছেন। আবার বলবো আপনার কথা নাকি? আচ্ছা, দেরি করে আসছে, মুক্তাবতী আমাদের একটা হাততালি দেন, জোরে হাততালি দেন। মুক্তাবাদী। হ্যাঁ, না আসলে বলি সিরিয়াসলি, ইন অল সিরিয়াসনেস, আমাদের সত্যম মুক্তাবতী এবং সীতেশ দাই দম্পতির একমাত্র সন্তান সত্যম যখন খুব ছোট ছিল তখন উদিচিতে উনি যোগ দিয়েছিলেন এবং বাংলা, বিশেষ করে বাংলা দীর্ঘ বছর পড়িয়েছেন এবং আমার সঙ্গে গান করছেন গত 15 বছরের উপরে, 16-17 বছর, প্রায় 17 বছরের মতো। হ্যাঁ, সমস্ত অনুষ্ঠানে উদিচির আমি তার উপর নির্ভর করি। আরেকটি করতলে দিই আমরা। জন্মদিন, আমাদের সবার পক্ষ থেকে তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং সে গ্রাজুয়েট করেছে অলরেডি। তার আগামী ভবিষ্যৎ ভালো হোক, সেটাও আমরা চাই সবাই। আমাদের সবার কাছ থেকে থাকলো শুভকামনা। তুষারদা ঠিকই বলেছেন, আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের উদিচি যুক্তরাষ্ট্র এবং উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসের যে পিকনিক হবার কথা ছিল আজকে, আমরা সেটি 2 মাস পরে করছি বিভিন্ন কারণে এবং সঙ্গত কারণে। সেটি হবে আগস্ট মাসের 30 তারিখে, আগস্ট মাসের 30 থেকে। কিন্তু আজকে যেটি করছি সেটা একেবারেই ঘরোয়া পরিবেশে, মাত্র কয়েকটি ফ্যামিলি মিলে আমরা এখানে এসে আনন্দ করছি। এটাকে আমরা সেটা স্পন্সর করছেন আপনি? হ্যাঁ, এটা স্পন্সর করতে কি? এই স্পন্সরের নামটা একটু বলেন। আচ্ছা, এই স্পন্সরের নাম কি? জীবন বিশ্বাস। হ্যাঁ, একটু হাততালি দেন। জীবন আইসে আমার মাইকছে, আমার মাইকছে। আচ্ছা, ফুচকা রেডি, কিন্তু ফুচকা রেডি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল যে আমরা সবাই মিলে যদি একটা দিন বাইরে কাটাই, আজকে কাটানোর কথা ছিল, তাই আসলে এটা বলা উচিত। আমার নিরাদি আমাকে বলেছে চল আমরা কয়েকজন মিলে বাইরে যাই। আমি নিরাদির প্রতি বলবো যে আমার আপন বড় বোনের চেয়ে কাছের মানুষ, আপনারা জানেন। মনে হলো যে এই কাজটি করা উচিত। সেই উপলক্ষেই যাতে কারো ঘাড়ের উপরে কোনো কিছু না পড়ে, কিন্তু কাজটা সবাই করছেন। আর্থিক প্রসঙ্গটির দায়িত্বটি নির্লজ্জভাবেই বলছি যে হ্যাঁ, আমি বলছি যেটি আমার কাঁধে দিয়ে দেন, ইটস ওকে। আপনারা যে কষ্ট করেন সব সময় করছেন, এবারেও তাই করতে হবে। ওই অংশটি আমাকে আয়োলরিয়া করতে হবে। যাক, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এরপরে ফুচকা খাবো। দেখেন, ওনারা এই দম্পতি ফুচকা করে নিয়ে আসছে, তাদের উদ্দেশ্যে আমরা আরেকটি করতলে দিয়ে ফুচকার লাইন ধরে ফুচকা খাবো এবং এরপরে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যে যা করতে পারে, ঠিক আছে, সেটি পরে হবে। আচ্ছা, সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আপনারা এনজয় করুন। আমরা এখান থেকে চেষ্টা করব বাই 7:30 আমরা এখান থেকে বাসার দিকে রওনা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, 7:30 দিকে। থ্যাংক ইউ। এটা কিনা ফুচকা খাস সেটা ভালো নাই তো? এটা ভালো, কি বলিস তুই? হাইজেনিকের দিক থেকে তো ভালোই, টেস্টের দিকে এটা তো অপমান করা হবে তো। তোর যদি আমি বাজারের ফুচকার সাথে কম্পেয়ার করি, নো ওয়ে। এটা খাবো? কত খাবে? আমার ছেলে মেয়ে সবগুলো ফুচকা খাবে। খাবে তো?
আমার আধার ভুবনে ভিডিও রাইট দাদা এক্সিলেন্ট লোক ভিডিও না সেতু আছে, হ্যাঁ। এই আমার বান্ধবী রয়ে যায় আমরা কিন্তু এটা কিন্তু সুন্দর হবে যদি আমরা হাঁটতেছি পিছন থেকে তুললে কিন্তু খুব সুন্দর ভালো লাগে কত বড় দেখ কত বড় কিন্তু আমার মনে হয় যে মাঠের মধ্যে দিয়ে বাম দিকে মাঠের মধ্যে না এখানে তো বাস ট্রেন নাই এখানে তো না ওখানে যে না কোনো দাদা গাড়ি দাঁড়িয়ে আছে টুকার জন্য এইরকম ভাবে টুকার জন্য কিন্তু ওদের তো পার্কিং লট নাই সেই জন্য আমরা এই আর ওরা বলে ড্রাইভার আপা আমরা একটু টুকার আসছি আমরা আচ্ছা আমরা একটু টুকার ঠিক আছে কি সুন্দর ইয়েটা, ইয়া পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক সুন্দর আর বা ওইটা সুন্দর, আপনার ব্যাগনেটটা পাঠিয়ে দিব। এই সেতুটাতে সুন্দর আসছে। তুষারদা আমারটা দিয়ে একটু তুলে দিবা সুন্দর ঠিক আছে, ঠিক আছে। পিছনে একটু নাড়াচাড়া এই তো লেকটাই দেখে আর কত দেখো ওই যে দেখো ওই যে ছবি করতেছি দিদি না, ওই যে লুক ওই দিকে দেখান না হইছে কিন্তু আমরা যেতে পারিনি ওদিকে রাইট ওদিকে আরেকবার পিকনিকে এদিকে তো যাওয়া আমার না,
করে ফেইন্ট হয়ে গেছে। মানে আস্তে আস্তে ফেইন্ট না, মানে আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হচ্ছে। মাইরেই ফেলতো। আর কিছু করতে ডাক্তার তাহলে ওর তো দিতে দেরি হতো, তারপরে সমস্যা হয়েছে। এইগুলি তো জানা যাবে অরিজিনালি কি হয়েছে। সেটাই সেটাই। এইটা অনেক খারাপ। এখন সরাই দিবে। না করা যাবে, তার ফাইন আসলে এটা করতে গেলেও তো ঝামেলা। You are signing the consent. Injection দেওয়ার আগে consent. আমরা পড়ি না, all covered. না ওরা কোনো রিস্ক নেবে না, ওরা কিন্তু ইয়ে করে আমরা করি না, এখন ফাইল করে দিই ওখানে লিখি। লিটন ফিলিপস সামনেই আছে, আমরা তার উদ্দেশ্যে একটি করতালি দিই। ফিলিপস, লিটন ফিলিপস। আমি মাঝে মধ্যে একটু মশকরা করি তার সঙ্গে, সেটা হলে তার নামের বানান হচ্ছে LYTTON, LYTTON। আমি বলি লাইট অন, লাইট অন বুঝতে হবে কিন্তু আপনাদের। ও সামনে থাকা মানে লাইট অন হয়ে যায় আর কি। আর বাত্তির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ। যারা যারা গার্জিয়ান হল, আবারও আমি স্বাগতম জানাচ্ছি আমাদের এই আনন্দ মেলায়। উদিচি যুক্তরাষ্ট্র এবং উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসের যৌথ উদ্যোগে এই আনন্দ মেলা আজকের জুলাই মাসের 12 তারিখ 2026 সালের এই আনন্দের দিনে আবারও নতুন করে আমি সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা অল্প কথায় আমাদের এই যে আনন্দ মেলা, এতে আপনার অনুভূতি কী? আমাদের এই পিকনিক বলি বা একসঙ্গে আমরা এসে গেট টুগেদার করছি, এর পিছনের আসলে মূল চালিকা শক্তিটা কি? এদিকটি একটু আলোকপাত করবেন আমাদের প্রখ্যাত নাট্যকার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত নাট্যকার আমি বলবো। নাটকে তার প্রচুর অবদান আমাদের বাংলা নাট্যে, এবং আপনারা জানেন বঙ্গবন্ধুর উপরে যে সর্বশেষ যে ছবিটি, সেটির স্ক্রিপ্টের দায়িত্বে উনি ছিলেন। ইটস এ বিগ ম্যাটার। বোম্বেতে গিয়ে উনি কাজ করেছেন। সেই পরিচালককে না জানে তার নাম, আমরা সব ধীরে ধীরে বলবো। আসছেন মঞ্চে আমাদের এখানে প্রথমে কথা বলবেন সাধনা আহমেদ, আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। সাধনা আহমেদ। উদিচি স্পেশালি জীবনদা এইখানে আমাকে আমন্ত্রণ জানানো। আসলে এই যে পিকনিক নিয়ে কথা বলতে বলেছেন, আমি তো একেবারেই প্রস্তুত ছিলাম না। যাই হোক, আমাদের বাংলায় যেটা হতো এক সময়, এটা আমাদের দীর্ঘ ইতিহাস আছে। সেটা হচ্ছে আমরা বলতাম চড়ুই ভাতি। আচ্ছা এদিকে একটু কথা বলা যাবে না কিন্তু। বাংলার অঞ্চলে যখন অগ্রহায়ণ পৌষ মাসে ফসল কাটা হয়ে যেত, ওই সময়টা নতুন ধান উঠত অগ্রহায়ণে, তখন আসলে এই প্রচলনটা শুরু হয়েছিল চড়ুই ভাতি, যেটা সেটা হচ্ছে স্পেশালি শিশুরা, কিশোররা এটা করতো ক্ষেতের মধ্যে এরকম গিয়ে নিজেরা রান্না করে, ওই ঘরের থেকে প্রত্যেকের বাড়ি থেকে চাল ডাল আর ক্ষেতেরই সবজি, এর থেকে একটু মাছ ধরা, এইটা দিয়ে হচ্ছে আমাদের ইতিহাসটা। চড়ুই ভাতি, কেউ বলতো টুপা ভাতি, আর এটাকে যেন বুবু ভাতি, এরকম অনেক রকমের এরকম সবগুলো শব্দের সঙ্গেই ভাত শব্দটি ছিল। তো সেটা ছিল, এবং পরবর্তী সময়ে আমাদের সংস্কৃতিতে এটা বড় আকারে শুরু হয়েছে আর কি, দেখা গেছে সেটা বড়দের মধ্যেও গেছে। এবং এরপরে কিন্তু এই চড়ুই ভাতিটা যখন আসলে এই শব্দটি, চড়ুই ভাতি শব্দটি প্রথম পাওয়া যায় আমাদের সেই আদি ডিকশনারি, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এই চড়ুই ভাতি শব্দটি ডিকশনারির অন্তর্ভুক্ত করেছিলেন।
পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত 1902 সালে সম্ভবত উনি বললেন চরবেতি, তারপরে অচলায়তন নাটকে তিনি ব্যবহার করলেন বনভোজন শব্দটি। কিন্তু এই বনভোজন শব্দটির যে ইতিহাস আসলে পাওয়া যায় সেটা হচ্ছে ইউরোপ কিংবা ফরাসিদের হাত ধরে, ইউরোপের হাত ধরে আসলে বাংলা এসেছিল এই পিকনিক শব্দটি আর কি, যেটা আসলে 17 শতকে ইউরোপে এই পিকনিকটা শুরু হয়েছিল, যেটা আমার জানা মতে যে ওই সামারে আর কি। কারণ শীতের দেশগুলোতে শীতের সময় আমরা যেমন বাংলায় যেমন আমরা পিকনিক করি সব সময়, বনভোজন করি শীতের সময়। বাংলা যেহেতু একটি উষ্ণ মণ্ডলীয় অঞ্চল এবং শীতে জমি জমা ফসল অনেক রকমের থাকে, সেই জন্য শীতের সময় পিকনিক করা আমাদের একটি ছিল। আর পিকনিক শব্দটি আসছে আসলে ইউরোপ থেকে, ইসেতেই আসলে ইউরোপেই আসলে পিকনিকটা প্রথম শুরু হয়েছিল। এই শব্দটি সামারে তারা শুরু করেছিল, বাইরে যাওয়া। বনভোজন আমরা যেটা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর বনভোজন শব্দটি ইন্ট্রোডিউস করেছিলেন বাংলা ভাষায়, মানে আমরা বাইরে গিয়ে, ঘরের বাইরে গিয়ে, যেটা একসময় বাংলার শিশুরা, কিশোরেরা, তরুণেরা শুরু করেছিল, সেটা আসলে সংস্কৃতিতে ঢুকে গেল। এটা হচ্ছে আসলে আমাদের ইতিহাস। তাহলে যদি দেখি তাহলে কিন্তু বাংলা অঞ্চলের যদি আমরা ফসলের হিসাবটা ধরি, অ্যাটলিস্ট 5000 বছর আগে থেকে বাংলা অঞ্চলে ধান ফলতো, যে কারণে আমরা ভাতে মাছে বাঙালি, আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে এই ভাতকে কেন্দ্র করে। এবং বাংলা একটি জলা অঞ্চল এবং মাছ, যে কারণে সেই ভাতে মাছে বাঙালি। তার মানে এই আমরা হয়তো এই হিস্ট্রিটা পাই না, কিন্তু সেটা হয়তো তখনও ছিল, এই আর কি। তো অনেকেই মনে করে যে এই যে এটা একদম ইউরোপ থেকে এসছে, কিন্তু আমরা যদি আমাদের সংস্কৃতির এটা বিশ্লেষণ করি, সেটা আসলে ছিল আরও আগে থেকে। সব কিছুই যে আমরা ইউরোপ থেকে নিয়েছি, ইংরেজরা বাংলা অঞ্চলে এসে সেটা শিখিয়েছেন অনেক কিছু, তার না, বরঞ্চ আমাদের অনেক কিছুকে তারা মানে আড়ালে পেছনে হটিয়ে দিয়ে সামনে ওই সংস্কৃতি নিয়ে আসছে। আমি যেটা বলতে পারি, যেমন আমাদের নাটকের ইতিহাস, তো অনেকেই আমরা ভেবেছি, আমরা আজকে থেকে মানে 80 দশকের আগেও আমরা ভাবতাম, 80 দশকেও আমরা ভাবতাম যে বাংলা নাটকের ইতিহাস আসলে 200 বছরের। হ্যাঁ, লেবেদেব মানে ভারতবর্ষে এসে রাশিয়া থেকে প্রথম এই নাটক শুরু করলেন, করলেন, কিন্তু আসলে তা নয়। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার দিকে তাকাই, প্রথম দিকে তিনি ইউরোপিয়ান স্ট্রাকচারেই নাটক লিখতেন। ইউরোপিয়ান স্ট্রাকচারে যেমন একটা আছে না, আমি কি অন্যদিকে চলে যাচ্ছি নাকি কথা বলতে বলতে, সংস্কৃতির দিয়ে কথা বলতে গিয়ে, তখন রবীন্দ্রনাথ আসলে প্রথমেই ভাবলেন যে এত বছর ধরে লিখছি সেটা ইউরোপিয়ান স্ট্রাকচারে, আমাদের সাহিত্যের এত একটা বছর আছে, পেছনে এত ঐতিহ্য রয়ে গেছে 1000 বছরের, আমাদের তো স্ট্রাকচার থাকার কথা। কিন্তু উনি স্ট্রাকচারটা খুঁজে পেলেন না, কিন্তু উনি ইউরোপিয়ান স্ট্রাকচার ভেঙে দিলেন। ইউরোপিয়ান স্ট্রাকচারে যেমন দৃশ্যগুলো বিভাজন থাকে, আর্টিস্টরা কি কস্টিউম পরেছে, মঞ্চের উপরে কি লাইট জ্বলছে, কোথায় কি প্রপস রাখা আছে, এগুলো সব নির্দেশনা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর তখন প্রথমে এটা ভেঙে দিলেন তার সেই অচলায়তন নাটকে। রাজা, অচলায়তন, রক্তকরপী, এগুলো যখন পড়ি আমরা, তার আগের স্ট্রাকচার একদমই ইউরোপিয়ান স্ট্রাকচার। এরপরে দেখা গেছে যে না, নাটক চলে এসেছে মাঠে ঘাটে হাটে। তারপরে এই উনি বের করতে পারলেন না আমাদের ফর্মটা কি আসলে। তারপরে আমাদের বাংলাদেশের সেলিম আল দীন এসে পিএইচডি করলেন এবং খুঁজে বের করলেন আসলে বাংলার নিজস্ব ফর্ম আছে, বাংলা বর্ণনাত্মক রীতি, এবং সেটা আসলে মধ্যযুগে শুরু হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যম দিয়ে। নদিয়াতে শ্রী চৈতন্য মহাপ্রভু যেই স্টাইলে এটা করতেন, যে দ্বৈত অদ্বৈতবাদী শিল্প রীতি, সেটাকে সেলিম আল দীন ডিফাইন করলেন যে এটা হচ্ছে আমাদের সেই রীতি, এবং যেটা দিয়ে ময়মনসিংহ গীতিকা আমাদের আসলে সেটাও 1000 বছরের। এবং কবি চন্দ্রাবতী রামায়ণ লিখেছিলেন মধ্যযুগে। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি, নারী লেখক চন্দ্রাবতী, ওনার রামায়ণটাই আসলে পৃথিবীতে শেষ রামায়ণ। তারপরে রামায়ণ রচিত হয়নি, তার আগে অনেক রামায়ণ রচিত হয়েছে, এরপরে আরও কিছু গেছে, কিন্তু মানে যদি কমপ্লিট একটা ধরি তাহলে চন্দ্রাবতী রামায়ণ। তো তখন এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ফর্ম, যে একের মধ্যে অধিক, অধিকের মধ্যে এক, হ্যাঁ, আমি কৃষ্ণ, আমি শিব, আমি চৈতন্য,
এই যে ফর্মে আমরা আসলে তারও মানে সেই সময় থেকেই আসলে আমাদের যে ময়মনসিংহ গীতিকাগুলো যে পাঠ হতো, অভিনয় হতো, নাচ হতো, ওই ফর্মেই হতো, কিন্তু এই ফর্মটা কেউ ডিফাইন করতে পারেনি, যেটা সেলিম আল দীন এসে করলেন। এবং আমাদের দেখা যায় যে আমাদের যদি বাংলার প্রথম অভিনেতা আমরা পাই গাঙ্গনাট, লক্ষণ সেনের রাজ দরবারের অভিনেতা ছিলেন, যেমন ইউরোপের হচ্ছে থেসপিয়ান্স নামে যে এবং তার আগে মানুষ ভাবতো ইউরোপের এই থেসপিয়ান্সই পৃথিবীর প্রথম অভিনেতা, আসলে তা নয়, আমাদের ছিল। তো যাই হোক, এই পিকনিক বা বনভোজন আসলে ইউরোপ থেকে আসেনি, এটা আমাদের মাটির, আমাদের মানুষের, আমাদের ধানের ক্ষেতের সঙ্গে, আমাদের সরিষার ক্ষেতের সঙ্গে এই সংস্কৃতি আসলে জড়ানো ছিল হাজার হাজার বছর আগে থেকে। আমরা সেটাকে আজকে মানে এই যুগে এসে আমরা এই আমেরিকায় বসে আমরা আসলে সেই প্রাণ নিয়ে এখানে এসেছি। এটা একটা বড় বিষয় যে এই সংস্কৃতির এই প্রাণ আমাদের এই মাটির সঙ্গে রয়ে গেছে এখনো, আমরা সেটা চর্চা করি এবং উদীচী সেটা চর্চা করে। এবং এটা আজকের এই দিনটাতে আনার জন্য আমার যেমন এই ইতিহাসটা মনে পড়তো না আর কি না হলে। হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ জানাই দাদাকে এবং আপনারা যারা বৌদিরা বিশেষ করে যে সমস্ত কিছু করছেন, হ্যাঁ, নিয়ে এসেছেন। দাদারাও তুষারদার চিকেন খেয়ে তো আমি একদম ফিদা হয়ে গেছি, কারণ আমি নর্মালি চিকেন খাই না, কিন্তু আজকে তার এটা দেখে আমার মনে হলো যে আমি চিকেনটা খাই এবং আমার ভালো লাগে মানে ভীষণ, না হলে আমি চিকেনের গন্ধ কিন্তু সহ্য করতে পারি না। সমীরদার তারপরে হচ্ছে ওই বৌদি, সীমা বৌদি নিয়ে আসলো প্রথমে চা, এটার মধ্যে মশলা দিয়েছে আমি দেখলাম, তাই না বৌদি? হ্যাঁ, কি যে অপরূপ সুবাস। তারপরে ফুচকা নিয়ে আসলো, আরও যারা যা যা নিয়ে এসেছিলেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আমাদের বনভোজন সুন্দর সুশোভিত সারা জীবন ধরে এটা থাকুক। জয় বাংলা। অবশ্যই আপ্লুত এবং আমরা অনেক কিছু নতুন করে জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে সাধনা আহমেদ। অল্প সময়ের ভিতরে আমাদেরকে এই আমরা যেটাকে চড়ুইভাতি বলি বা বনভোজন যেটাকে বললাম, সেটা আমাদের নিজস্ব সংস্কৃতি এবং অবশ্যই আমরা ধার করে নিই ইউরোপ থেকে। আচ্ছা, এরপরে আমরা গানে যাবার আগে আমি নিরাদি, আপনি আমাদের সবার পক্ষ থেকে, উদীচীর পক্ষ থেকে আপনি দুটি কথা বলেন। উদীচীর সঙ্গে আছেন, সেই কথা হবে 26 বছর তো পেরিয়ে গেল। বলছেন আমাদের উদীচীরই মানুষ, নিরাখাত্রী। আমার প্রাণের জায়গা, এত 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 বছর ধরে উদীচীর সঙ্গে আছি, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে। আমাদের ভুলে গেলে চলবে না, এটা আমাদের একটা পরিচয়। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং উদীচী, আমরা বারবার সেখানে ফিরে যাই এবং আমরা এখনো বিশ্বাস করি যে মানুষের মুক্তি দিয়েই আমাদের সাংস্কৃতিকভাবে আমাদের সাংস্কৃতিক চর্চাটাও মানুষের মুক্তির গানই বরাবর দিয়ে আসছে। এবং এই যে আমাদের আনন্দ মেলা, উদীচীর আনন্দ মেলা, এরা প্রত্যেকে যে যেখানে যেই কোণায় আছে, যেখানেই বসে থাকি না কেন, আমরা একসঙ্গে কাজ করি, সেই বহু বছর ধরে একসঙ্গে কাজ করে আসছি। এবং এটা আমরা একটা পরিবার, আসলে আমরা কেউ আলাদা কেউ না, আমাদের কোনো আলাদা পরিচয় নেই, আমাদের একমাত্র পরিচয়। আজকে যে আমরা একসঙ্গে হলাম, বহুদিন পরে আমরা একসঙ্গে হলাম, কিন্তু এই একসঙ্গে হওয়ার পরিকল্পনাটা বহুদিন ধরে করছিলাম যে হতে হবে। এখন আমরা এখানে এসেছি। সবাইকে, আমাদের মধ্যে যারা অতিথি এসছেন, যারা লন্ডন থেকে এসছেন, বাইরে থেকে এসছেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা। আপনি কাজ করছেন, উনি ব্যক্তিগতভাবে দীর্ঘ বছর কাজ করছেন নাটক সারা জীবনেই। আমাদের আজকের এই আমি বলব মিলন মেলায়, আনন্দ মেলায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন। উনি দুটি কথা বলবেন এবং ওনার আগামী আগস্ট মাসের নাটক নিয়েও দুটি কথা বলবেন। আসছেন সীতেশ ধর। ওই ভাই লিটন, উনিও 5 মিনিট নেবেন।
তাহলে তো মুশকিল, এখন তো মুশকিল। 5 মিনিটের দল। আচ্ছা, তাহলে আমরা আর কে আছে আমাদের বক্তা হিসেবে? কে আছেন? কে? আমাদের পক্ষ থেকে সমীর জালে নাইলে একটু বলুন। সমীর, তুমি তো কাজ করছো দীর্ঘ বছর, সবসময় ফিজিক্যাল কি বলা হয় তোমার এই যে শ্রম, সেই শ্রমের কারণে আমরা সবাই ধীরে ধীরে পেটুক হচ্ছি, এটা সন্দেহ নেই, তাই খাচ্ছি কিন্তু সমীর পেছন থেকে কাজ করছেই। আমরা আজকে সমীরের কাছ থেকে দুটি কথা শুনি। দিদি বলছে সবাই ধন্যবাদ দিতে, আমি কিছু বলার আগে তারা আমার আর কিছু বলার নাই, সবাই ধন্যবাদ। তাই জীবনদাস যে কথাটা বললেন যে পেটুকে যাচ্ছে, সত্যিকার কিন্তু এটা কষ্টের না, আবার কষ্ট লাগেও না। যখন সবাই মিলে আনন্দ করে তখন কিন্তু কোনো কথা, আমি কিন্তু মাঝে মাঝে যখন এটা অর্গানাইজ করতে যাই তখন ভাবি যে এইটি এরপরে আর করবো না, কিন্তু যখন মাঠে এসে দেখি না এটা নিয়ে সবাই খুব আনন্দ করে, সেই কারণে না এটা কন্টিনিউ করতে হবে। তা সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। কিন্তু আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু আমাদের কোনো কিছু করারই কোনো মূল্য থাকে না, সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ। পহেলা বৈশাখে যে এপিসোডটি করেছিল, রাইট, মনে আছে নিশ্চয়ই আপনাদের? খুব চমৎকার করেছিল তারা। আসছে মোমো, খুব ভালো অভিনয় করে, দীর্ঘদিন অভিনয় করছে, এবং আপনারা এই আগামীতে 14, 15, 16 যেটি বলেছিলাম কৃষ্টির যে নাট্যোৎসব, সেখানে অবশ্যই থাকবেন, সেখানে মোমো অভিনয় করবে। আমি ডাকছি মোমোকে আমাদের এই একেবারে প্রাকৃতিক মঞ্চে, আমি ডাকছি মোমোকে এই মঞ্চে এসে মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে, আচ্ছা হচ্ছে লিটন বলেছিলাম লাইট অন, তার জীবনের লাইট সবসময় অন থাকে, খুব ভালো গান করে। আমরা তার কণ্ঠে দু একটি গান শুনি এই আমাদের এই প্রাকৃতিক সামিয়ানার নিচে। আসছে লিটন, একটি গান শুনি। জীবন কত তবু তো পেয়েছি তোমায়, তবু তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবি যে আমার এত সুরা এত গান, যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান, যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান। কতদিন আর এ জীবন, কত আরে মধু লগন, কতদিন আর এ জীবন, কত আরে মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়,
যাবে যে আমার এত সুরা এত গান। আমি তো গেছি সেই গান যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেছি সেই গান যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত ব্যথা তার। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার। এ জীবনে সবই যে হারাই, এ জীবনে সবই যে হারাই, জানি ভুলে যাবে যে আমায় এত সুরা এত গান। যদি কোনোদিন থেমে যায় সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমায় এত সুরা এত গান। আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা। আমি কি তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। আমি কি তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। হয়তো সুদূরে যেতে গোসরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। এ মধুর প্রহর হোক নাম, এ মধুর প্রহর হোক নাম। ওগো মোর পল্লবিনী, তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি।
যদি লগন আধারে ঢাকে, যদি নেভে দে পথের বাকে, যদি লগন আধারে ঢাকে, যদি নেভে দে পথের বাকে, তুমি যে আমার বলবো আবার, তুমি যে আমার বলবো আবার, চিরদিন তোমারই চিনি, তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি, তুমি যে আমার কবিতা। ধন্যবাদ। আলোময় করে দিয়েছে। এই জন্যই তো বাতের রাজা ইংলিশ সরি মাছের রাজা ইংলিশ আর বাতের রাজা ফিলিপস। মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। বাত্তি জ্বালাই দিয়েছো তুমি একেবারে। আচ্ছা, ইন অল সিরিয়াসনেস আমি বলি, সীতেশ ধর আমাদের বলেছিলেন একটু আগে, যেটি আমি বলিনি, আমার মনেও ছিল না আসলে, উনি কুইন্স জেনারেল অ্যাসেম্বলির ডেলিগেট 2026-এর জন্য। এটি আমাদের জন্য একটি বিশাল, আমি বলবো যে আমাদের কমিটির জন্য একটি অ্যাচিভমেন্ট। আপনি একটি হাততালি দিন। আসবেন সীতেশ ধর, কৃষ্টির প্রেসিডেন্ট, আপনারা জানেন। আগামী দুটি কথা বলবেন উনি, কিন্তু আবার বলি আমার পক্ষ থেকে বলবো যে আগামী মাসের 14, 15, 16 এই 3 দিন কিন্তু কৃষ্টির নাট্যোৎসব। আপনাদেরকে সেখানে আমরা আশা করছি থাকবেন, আশা করি। নাটককে যদি সাপোর্ট আমরা না করি, নাটকে যদি আমরা না যাই, আর যদি ইতিহাসটি যদি আমরা জানার চেষ্টা না করি, এই বিদেশের মাটিতে একেবারে প্রতিকূল পরিবেশে এরকম কাজ করা খুব সহজ কথা নয়। আপনারা সবাই আসবেন, সবাইকে আমি এই অনুরোধ করব। দুটি কথা বলবেন সীতেশ ধর। ধন্যবাদ জীবনদা, ধন্যবাদ উদীচী যুক্তরাষ্ট্র উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই আপনারা সবসময় আমাকে বলেন, চেষ্টা করি আসার। যাই হোক, বৃষ্টি মূলত কোনো টিপিক্যাল অর্গানাইজেশন নয়, যেখানে এখানে যে অনেক নাটকের দল আছে, যারা মেম্বারশিপ আছে, বিভিন্ন অংশ আছে, সেটি নয়। কারণ এখানে আমি 30 বছর ধরে কাজ করছি, আমি কখনো কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। আমি একজন স্বাধীন চেতা মানুষ, কোনো একটা গণ্ডির মধ্যে থাকতে আমি রাজি নই। যে কারণে আমি যে বৃষ্টি যেটা করেছি সেটি আসলে টিপিক্যাল কোনো অর্গানাইজেশন নয়, ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম, সো এনিবডি অ্যান্ড এভরিবডি ওয়েলকাম। যে কারণে সকল দলের মানুষকে নিয়ে আমি একা, কিন্তু আবার আসলে সবাই আমার, এরকম একটা একা। সো আমি দীর্ঘদিন এখানে কাজ করার পরে আমার কাছে মনে হলো যে আসলে নিজের ক্যারিয়ার করার আর দরকার নেই, কমিউনিটির জন্য কিছু করা যায় কিনা। সেক্ষেত্রে আমি সেটা চুজ করলাম যে আমাদের বাংলা নাটকটাকে অবাঙালি লোকদের কাছে পরিচয় করিয়ে দেওয়াটা মনে হয় একটা বিশাল একটা কাজ। তো সেই লক্ষ্যেই কিন্তু বৃষ্টিটা করা, এবং করে আমরা কিছু প্রোডাকশন আমরা করেছি। গত বছর প্রথম হঠাৎ করে মাথায় আসলো যে এই যে এত বছর ধরে আমি নিজেও কাজ করছি, কী জন্য কাজ করলাম, তাহলে এটার একটা অন্যরকম একটা রূপ দাঁড় করানো যায়। কারণ আমাদের বাংলাদেশের এখানে অনেক নাট্য সংগঠন আছে যারা আসলে ওই চিন্তাটায় নাই কেউ, অথচ আমরা নাটক করছি। মনে করলাম যে ঠিক আছে, একটা ফেস্টিভ্যাল হোক। 3 দিনের ফেস্টিভ্যাল শুরু করলাম গত বছর, খুব ভালো হলো, সবাই প্রশংসা করল। তারপরে চিন্তা করলাম যে না, তাহলে এটাই হচ্ছে আমার গোল হোক, যে এই ফেস্টিভ্যালটাকেই কন্টিনিউ করি, দেখি কতদূর নিয়ে যাওয়া যায়। তো সেই কারণে এবারও করেছি অগাস্টের 14, 15, 16। এবার 8টি প্রোডাকশন হবে
একটি প্রোডাকশন আসছে কানাডা থেকে, টরন্টো থেকে, একটি প্রোডাকশন আসবে ভার্জিনিয়া থেকে, একটি আসবে নিউ জার্সি থেকে, আর আমাদের এখানকার 8টি প্রোডাকশন 3 দিনে। পাশাপাশি আমাদের পোস্টার যদি আপনারা দেখেন, আমরা দিচ্ছি আস্তে আস্তে করে। আমার গেস্ট স্পিকার যারা আছেন তারা কিন্তু সবাই এখানকার মানুষ। যেমন এখানে কুইন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যারা দীর্ঘদিন ধরে করছে, বিশাল একটা অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং আর্টিস্টিক ডাইরেক্টর দুজনে আসবেন আমাদের প্রথম দিনের গেস্ট হিসাবে। দ্বিতীয় দিনের গেস্ট আছেন আমাদের এখানে লাতিন আমেরিকার একটা বিশাল একটা অর্গানাইজেশন আছে থিয়েটারের, তাদের প্রেসিডেন্ট, সিইও এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই আসবেন। আর রোববারে আসছেন কলকাতা থেকে একজন, যিনি অনেকেই হয়তো চিনেছেন কিনা জানি না, বাট আমাদের এই লাইনে যারা আছে সবাই চেনেন। ওনার নাম হচ্ছে সুমন মুখোপাধ্যায়। সুমন মুখোপাধ্যায় হচ্ছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ইন্ডিয়ার। উনি একজন মূলত ফিল্ম মেকার এবং থিয়েটার ডাইরেক্টর, এবং উনি এখানে কাজও করেছেন আমাদের কলম্বিয়া ইউনিভার্সিটি। আমি এক সময় কলম্বিয়া ইউনিভার্সিটির থিয়েটার ডিপার্টমেন্টে আমি কাজ করেছি, তো বেশ কয়েকটা, তখন থেকে পরিচয় হয়েছিল। উনি আসছেন, ওই যে বললাম যে আমি আমার বাংলা নাটকের সাথে তাদেরকে একটা পরিচয় করিয়ে দেওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং আপনারা অবশ্যই আসবেন। আমরা ইয়েতে দিয়েছি ফেসবুকে 3 দিনের জন্যে $50, 3 দিনের পাস, আর একদিনের জন্য $20। তাহলে একদিনেও কিন্তু 3টি করে নাটক হবে, 2-3টি করে নাটক হবে, আর অন্যান্য অনুষ্ঠানও আছে, আপনারা আসবেন। পরবর্তীতে যেটা জীবনদা বলে গেলেন যে কুইন্স জেনারেল অ্যাসেম্বলি ডেলিগেট হিসাবে আমার একটি দায়িত্ব, সেটি হচ্ছে যে আপনাদের কমিউনিটিতে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো আসলে আমার কাজ হচ্ছে একটু কুইন্স ব্যুরো প্রেসিডেন্টের অফিসে জানান দেয়া, কারণ আমরা প্রতি মাসেই কয়েকবার আমরা মিট করি। তো সেটা আপনাদের যদি যারা যে এলাকায় আছেন কোনো রকমের কমিউনিটি প্রবলেম যদি থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো ওখানে সেটি তুলে ধরার জন্য। পাশাপাশি আমি এখানে কুইন্সের যে হেট স্পিচ টাস্ক ফোর্স যেটা আছে, আমি সেটারও মেম্বার। তো সেরকম আমরা কিন্তু অনেকেই দেখি আমাদের আশেপাশে, তো সেরকম কোনো যদি বিশাল কোনো কিছু আপনাদের কানে আসে, চোখে পড়ে, অবশ্যই আমাকে জানাবেন। এখানে শুধু আমি নই, পুরো কুইন্সে আসলে 24 জন ডেলিগেট আছে, তো আমি তাদের মধ্যে একজন। সবাইকে ধন্যবাদ, এনজয় করুন, আর থ্যাংক ইউ জীবনদা এবং উদিচি এগেইন আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাবেন। আর আবারও বলি যে নাটকের ক্ষেত্রে নাটক তো আর একা করা যায় না, সবাইকে নিয়ে করতে হয়, সবার সহযোগিতা দরকার, সবার সাপোর্ট দরকার। সবচেয়ে বড় কথা, বিদেশের এই প্রতিকূল পরিবেশে আমরা আমাদের হাজার বছরের সংস্কৃতিকে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সেখানে সহযোগিতা করবেন। আপনারা করেছেন উদিচিকে দীর্ঘ বছর, প্রায় 3 দশক। আমাদের যে আজকে তো তারা নেই, অনেক ছেলেপেলে উদিচি থেকে বের হয়েছে। আমি বলবো না যে আমাদের বিশাল অ্যাচিভমেন্ট, কিন্তু যে ছেলেটি তবলা বাজাচ্ছে সে আমাদের অ্যাচিভমেন্ট, এটা বলতে পারি আপনাকে। খুব বেশি কিছু আমরা করতে পারছি না, কিন্তু যতটুকু করা সম্ভব সেটুকু আমাদের করা উচিত। আসবেন আগামী 14, 15, 16 যে কালে আসবেন, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে বলবেন, এই অনুরোধ আমি রাখছি সবার, আমাদের উদিচির পক্ষ থেকে, কৃষ্টির পক্ষ থেকে। প্লিজ আপনারা মনে রাখবেন। আর আরেকটি কথা বলি, যেটি আমার নিজের আরেকটি অনুষ্ঠান, আপনারা অনেকেই এসেছিলেন, সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয় নাই। মান্নাদের কিছু গান করেছিলাম মার্চ মাসের 14 তারিখে, আর আগামী সেপ্টেম্বর মাসের 19 তারিখে আমি, আপনারা জানেন, একজন বলবো যে ফলেন এঞ্জেল, তার নাম অনেকেই কমল দাশগুপ্তের নাম জানেন, ফিরোজা বেগমের স্বামী হিসেবে তার নাম জানেন। তার সুর করা গান করেননি আমাদের বাংলা সঙ্গীতে বিখ্যাত এমন কেউ নেই। তা তার সুর করা আমি কিছু হয়তো 32টি গান করব সেপ্টেম্বর মাসের 19 তারিখে। সেখানে আপনাদেরকে আমন্ত্রণ, সেটা যে কালে হবে নাকি অন্য জায়গা হবে সেটা এই আগামী সপ্তাহের ভিতরে সেই সিদ্ধান্ত জানাবো। আপনারা অনেকে আমাদের ওই অনুষ্ঠানে ঢুকতে পারেননি, সে কারণে হয়তো একটু বড় জায়গা নিতে হবে। আচ্ছা, এবারে আমরা কবিতায় চলে যাই। আমরা অনুরোধ করেছি মৌ মাসুদকে, খুব ভালো অভিনয় করেন উনি, আবৃত্তিও খুব ভালো করেন। আমরা তার কণ্ঠে
একটি আবৃত্তি শুনি মোমো মাসুদ। আমি আসলে কবিতা নিজের জন্য ওরকম ভালো করতে পারি না, তারপরেও সবাইকে সুন্দর একটা বিকালের শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি জীবন দেখে এত সুন্দর একটা প্রোগ্রামের সাথে আমাকে যুক্ত করার জন্য এবং এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য। আচ্ছা, আমি একটু করছি। তসলিমা নাসরিনের প্রেম। যদি আমাকে কাজল করতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো যে শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেঘ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু। প্রেম নয় আমার, প্রেম হলো আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল, অসুন্দর থাকে, তুমি সামনে দাঁড়াবে এবং আমাকে ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ? চাইলেই হয়। এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। থ্যাংক ইউ। আপনারা শুনলেন মোমোর আবৃত্তি। এক প্রকার তার অভিযোগ উনি কানে নেয়নি, সে ভালো করে, তাই খুব ভালো করেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে সর্বশেষ আবৃত্তি করবে, হয়তো বা কোনো নাটকের ডায়লগ বলবে। তার আগে আমি একটি গান শোনাই। দীপ্ত, তুমি আসো, এই গানটি শুনিয়ে এর মাঝে মাসুদ প্রস্তুতি নিন। তারপরে আমরা আমাদের ফাইনাল ভুরি ভোজনে যাব। আমাদের আজকের এই আনন্দমেলার বিশেষ পরিবেশনা থাকবে, খাদ্য পরিবেশনা, একেবারে বাংলা খাবার, কোনো কঠিন কোনো খাবার নাই। করলা ভাজি আছে, যদি যারা করলা ভাজি খেতে পছন্দ করেন তাদের জন্য করলা ভাজি আছে, গুঁড়া মাছ আছে। আর কি চান? আর কি দরকার আছে? কিছু শুটকি আছে, শুটকি ভর্তা আছে, জীবনদার গান আছে পরে। না আমার গান আছে এখন, পরে আমার এখন গাইতে দেবো না নাকি? রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। অনুযোকার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া না এনে, অনুযোকার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া না এনে, দেখা আর না দেখার কাছাকাছি কোনো রং, চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। রুশের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। কাপুকি
কথা সে কি বিলাসে মায়া জাল বুনব কি তখন দু একটি পাখিদের সেটা করে শুনব কি তখন সে বাতাসে বাঁশি কি ডুবা যাবে সে বেশ মনে মনে সাজাবে সে বাতাসে বাঁশি কি ডুবা যাবে সে বেশ মনে মনে সাজাবে বোঝার না বোঝার কাছাকাছি কোনো গান ভালো আর বাসবে কি কখনো ভালো আর বাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো উষের কাছাকাছি রোদ মাখা সেই দিন যে ছবিতে এত মানুষের দাঁড়িয়ে ছবি তোলা হয় না। ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি আরেকটা হিন্দি দিয়ে আরেকটা হিন্দি দিয়ে না না নাল গাইতে পারবো না পারুম না এনাফ গাইছি আরেকটা হিন্দি আচ্ছা এবারে আমাদের সর্বসেনা দাদা আজকে আচ্ছা মানে কথা বললে তুলে তো গান গাওয়া যাচ্ছে না আর কি এবারে সর্বশেষ পরিবেশন আমাদের বিখ্যাত সঙ্গীত অভিনেতা ভালো নির্দেশক এই কথাটি আমি বলি আসলে আমি অভিনয়ে পারঙ্গম নই চেষ্টা করেছি কিন্তু অভিনয় থেকে দূরে সরে যাওয়া ছিল সঙ্গত কিন্তু আবার 24 বছর পরে উনি ক্রিস্টির এই নাটকটি হ্যামলেট এবং ওফেলিয়া সেটিতে উনি আমাকে বাধ্য করেছেন এই নাটকে ঢুকতে মাসুদ সুমন আসছেন মঞ্চে মাসুদ সুমন তার পরিচালনার ক্ষেত্রে কথাটা বলতে হবে যে তার যে অ্যানালাইটিক্যাল যে এক্সপ্রেশন যেটি উনি একটি চরিত্রকে বুঝিয়ে বলার জন্য যেটি বলেন সেটি আমাকে আকর্ষণ করেছে এবং আমি তখন বললাম হ্যাঁ আমার এই 24 বছর পরে আবার মঞ্চে উঠি এবং আমার চেষ্টা আমি করেছি অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ সুমন আসছেন মঞ্চে মাসুদ সুমন এর তার নাম কিন্তু মাসউদ আমি মাসুদ বলি আসলে মাসউদ সুমন অসংখ্য ধন্যবাদ উদিচিকে এবং উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস সামনে নিরাদি এমনভাবে বসে আছে আমি কিভাবে কবিতাটা পড়বো আমি খুবই টেনশন আছি নিরাদি খুব ভালো সমালোচক না সমালোচনা খুব দরকার কিন্তু আমরা সমালোচনা করি সবাই খুব নেগেটিভ অর্থে কিন্তু উনি খুব পজিটিভলি জিনিসগুলি বলার চেষ্টা করেন যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায় নিরাদিকে অনেক ধন্যবাদ জীবনদাকে খুব অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য পাশাপাশি যারা এখানে আমরা আসতে পেরেছি অনেক ব্যস্ততার মধ্যে তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি নাটক করতে পছন্দ করি হ্যাঁ নাটক করতে পছন্দ করি আর অন্য শিল্প মাধ্যমগুলির মধ্যে ফিল্ম আমি টুকটাক বুঝি ওটা করার চেষ্টা করেছি বাংলাদেশে কিন্তু কবিতা আমি কখনো পড়ি না এই মাঝে মাঝে এইরকম বিপদ আপদে পড়লে কবিতা তখন সঙ্গী হয় যেহেতু নাটকে অভিনয় করি সুতরাং কবিতা 2-1 লাইন ওই অর্থে ডায়লগের মতো করে পড়া যায় সেই জায়গা থেকে এই চেষ্টাটা করছি ভুল ত্রুটি আপনারা মেনে নিয়েন ক্ষমা করতে বলি না প্রিয় কবি হলো নির্মলেন্দু গুণ আমি অসম্ভবভাবে নির্মলেন্দু গুণের ভক্ত আমি জীবনে আমার একটা খুব বাজে দিক আছে সেটা হলো আমি কারোর সাথে সেলফি তুলতে পছন্দ করি না মানে নিজেরা ঠিক আছে কিন্তু ওই স্টার দেখলে হয় না শিল্পকলা একাডেমিতে চাকরিকালীন তো প্রচুর স্টার চারিপাশে ডানে দাঁড়িয়ে তো যাদের সাথে
এমনিতেই এরকম বসে আছি তুলেছি। আমি জীবনে 2 জন মানুষের সাথে সেলফি তুলেছি, মানে আমি বলেছি যে আপনার সাথে আমি একটা ছবি তুলতে চাই। তার মধ্যে একজন নির্মলেন্দু গুণ আর একজন হলো নায়ক রাজ রাজা। এই 2 জন মানুষের সাথে, এছাড়া তো অসংখ্য মানুষের সাথে দেখা হয়নি, এমন মানুষ খুব কম, বা যোগাযোগ হয়নি, বা কাজের প্রয়োজনে কথা হয়নি। চলচ্চিত্র বা টেলিভিশন মঞ্চ তো আছেই, শিল্পকলা সুবাদে এগুলি হয়েছে। যাই হোক, আমি গুন্দার যে কবিতাটি এখন পড়ছি, গুন্দার উপরে আমি একটি ডকুমেন্টারি করেছিলাম। আমি বেসিক্যালি এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম, ডিরেকশন দিয়েছিল আরেকজন। তখন গুন্দার সাথে আমার একটা লম্বা সময় কেটেছে। তো এইসব মানুষের কথা শুনলে তখন খুব ভালো লাগতো। এই কবিতাটি কেন পড়ছি সেটা হলো যে স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এগুলি আমাকে খুব টানে। আমি প্রচণ্ডভাবে আমাদের দেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু ভক্ত একজন মানুষ। তো এই জন্য গুন্দা বা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে এত ভালো কবিতা আমাদের দেশে আর কে লিখেছে আমার জানা নেই, তবে আমি অনেকেই লিখেছেন, কিন্তু গুন্দার লেখাটা কেন জানি আমাকে টানে। অনেকেই লিখেছেন, হ্যাঁ, অনেক ভালো ভালো কবি আছেন বাংলাদেশের, অনেকে অনেক ভালো ভালো কবিতা, অনেকের কবিতা পড়েছে, কিন্তু থাকে না এক একজনের এক এক রকমের ইয়ে। যাই হোক, কবিতাটির নাম হলো স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল, বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন কখন আসবে কবি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই আমি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ার কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানেরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্র জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোদে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, দুঃখিত, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। আমাদের মজ্জায়, আমাদের মস্তিষ্কে বঙ্গবন্ধু যারা তাকে নিয়ে প্রশ্ন করে, রাইট, যে বাঙালি আমি বলবো না, যে পাকিস্তানি মনোভাবাপন্ন যে সমস্ত লোক তার অবদান নিয়ে প্রশ্ন করে, তারা বাঙালি নয়, এটি নিশ্চিত জানবেন। আচ্ছা, আমরা শেষ করছি না। অনেক ধন্যবাদ মাসুদ সুমনকে। আমি যে ঘোষণাটি দিতে চাই সেটি হচ্ছে যে আমি উদীচী পক্ষ থেকে আমরা একটি পাঠ অভিনয় করতে চাই সাধনা আহমেদের পরিচালনায়, মেঘনাদ বধ কাব্য। আমি রিকোয়েস্ট করেছি মাসুদ সুমন, তাকে সহযোগিতা করার জন্য সীতেশ ধরকে বলেছি। আমাদের আরও হয়তো 3, 4, 5টা ক্যারেক্টার দরকার হয়। পাঠ অভিনয় হচ্ছে অনেকটা দেখে দেখে অভিনয় করা, কিন্তু দেখার সুযোগ আছে। আর বাকি সবই কিন্তু এই যেভাবে আমরা মঞ্চে অভিনয় করি সেরকম। আমরা কবে মঞ্চে নিতে পারবো সেটি বলতে পারবো না, বাট সেই ইচ্ছেটি প্রকাশ করলাম। সাধনা আহমেদ রাজি হয়েছেন, অ্যান্ড বাকি সবাই রাজি হলে আমরা আমাদের কাজ শুরু করবো। আমাদেরকে অভিনন্দন জানান, জোরে জোরে হাততালি দেন। আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানেই শেষ করি। কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দাদু সেদিন অন্তরটুকু সরিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সেই গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। তাই আমিও জীবনদাকে থামিয়ে দিয়ে বললাম, জীবনদা তুমি আরেকটি গান করো, আমি তোমার সাথে একটু তবলায় সঙ্গত করি। এবার আমরা জীবনদার কণ্ঠে আরেকটি মান্নাদের জনপ্রিয় একটি গান আমরা উপভোগ করব। ধন্যবাদ। তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা আমার কাছে সুরভি নেবে। যদি থাকে তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা আমার কাছে সুরভি নেবে। মরণেও নেই পরাজয়, চোখের স্মৃতি মনিদি মনের আলোয় কবু কি নেবে। দুজনাতে মুগ্ধ, দুজনে রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে
আছে মূল্য কি আছে সর্বসুধা বেশি আছে মূল্য কি আমার দেবতা সেও তাই প্রেমের কাঙাল পেয়েছি ভেবে আমার না যদি থাকে তোমার আছে তুমি তা দেবে আমার বন্ধু হারা আমার কাছে সুরভি তো এই লিটন তুমি খুব ভালো বাজাও, সরি তোমার সঙ্গে আর একটু প্র্যাকটিস করতে হবে, বাট খুব থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ। আমাদের আবারও বলি উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাই সাদর সম্ভাষণ জানিয়ে আপনাদেরকে বলি ভুরি ভোজন করুন। আসুন আমরা লাইন ধরে যেভাবে উদীচী স্কুলে করতাম সেভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা খাবার নিয়ে যতদূর আমরা পারি ভুরি ফুলিয়ে বিদায় নেব এই প্রাকৃতিক সবুজ প্রান্ত অরণ্যে অরণ্যের এই দিন থেকে আসুন আমরা খাই, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে খাই। অনেক ধন্যবাদ। মনোজনের লিটন দেখা গাইতেছে। যে কম নেবে তার কিন্তু আমি দিয়ে দেবো, যার চয়েস। এইখানে কিন্তু একটা শর্ত আছে, যে কম নেবে তার আমি দিয়ে দেবো।
এটা কক 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 আচ্ছা সবাই কিন্তু বেশি করে খাবেন, কইছি কি বুঝছেন তো, বাংলা ভাষায় কইতেছি, সবাই বেশি করে খাবেন। কম খাইলে তারা দিয়ে দেবো। যে কম খাবেন তারে কিন্তু আবার আবার খাইতে হবে, নিতে পারবেন না, খাইতে হবে। না দিয়ে দেবো মানে ঘরে দিয়ে দেবো তা বলি নেই, প্লেটে দেবো। আচ্ছা সবাই এই নিতে জানেন? আচ্ছা সবাই নিচ্ছে তো, সবাই এই লিটন। আচ্ছা তুমি কি করবো? আমাদের সন্ধ্যা কে কি নিচ্ছে সব রেকর্ড রেখে দিচ্ছে। না থাকলে শেষে বলেন আমি জানি না। আরে করলাবাজি আছে তো, এখানে করলাবাজি দেখাবো। এটা রেকর্ডে দিছি তো। ক্ষীরের ওখানে দিয়ে দিতে হবে, ক্ষীরের এখানে চামচ একটা দিয়ে দিলে হবে। ওই যে পায়েসে পায়েসে নাও 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 একসাথে কেটে খাবো। আমি একসাথে নিতে হবে। আচ্ছা আমি নিচ্ছি তো, আমি আমার কিছু করে আমি নিয়ে দেবো। বডি টেক কেয়ার করো, কেমন বউ হয়েছে, বডি টেক কেয়ার করো। আমি নাহলে তো আমার দাদা রে ছি মানে তুমি এই যে মাছটা দিয়ে না, মাছটা দিয়ে না। মাছের ঝোল বসেন, বসে খান খান। পারবেন ভালোই। গরম রয়েছে বেশি ওই সেবিটা ফেলে। হ্যাঁ গরম গরম মানে কি এত কিপটা কেন? আমি দিয়ে দিই, দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দিই, আমি দিয়ে দিই। না আমি কিপটা, আমি কিপটা আমি করতেছি। আমার কথা আই বাবা, আমি গুড। খাওয়া যারা কিপ্তি করে আমি দেখতে এই মাছটা কিন্তু দেখতে সুন্দর।
বলছো রাইস কম নিয়ে না না বলে রাইস কম নিয়ে নিয়ে তরকারি বেশি নিয়ে ছবিটা আপনি নিয়ে নেন শেষ করুন। আর কেউ নাই ছবিটা? আর কেউ নাই ওরা অবশ্য রেস্টুরেন্ট থেকে আনা হ্যাঁ ওরা কি দিয়েছে ওরা জানি না এক্স্যাক্টলি প্লিজ খেয়ে বলবা কিন্তু বাকি গরম হয়েছে আছে ভালো আছে এটা নাম এটা টক এইটাতে বাদ এটা শুটকি এটা ছোট মাছের টক সবারও সঙ্গে যেন অবিরত তোমারও আমি শর্ট আমার অর্ধেক মানে আমি হ্যাঁ অফকোর্স ওরা বইলেই দিছে দাম বেশি নিলাম সাইজ সাইজটা ক্ষতি নাই মাছ খাওয়া কিন্তু কিছু আমি করি না মাছটা ভালো খাইতে পারছি না আমি মাছ খাই